ঈশান কাঁপা কাঁপা হাতের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। সে শিউরে দেখল তার হাতগুলো আস্তে আস্তে ধোয়ার মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। দেয়ালের ওপাশের আলো তার শরীরের ভেতর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। সে যেন এক জ্যান্ত ছায়ায় পরিণত হচ্ছে। ঈশান চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো মানুষের শব্দ বের হলো না। বের হলো শুধু এক যান্ত্রিক ঘুঙানি। স্বপ্নটা সত্যিতে আপনাদের স্বাগত জানাই। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। আপনাদের সাথে আছি আমি অসীমা। চলুন তবে স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। 90 নম্বর এপিসোডে আজকের গল্প, লিফটের সেই ছায়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প লিফটের সেই ছায়া। রাত তখন 12টা বেজে 15 মিনিট। আকাশের মুখ আজ ভীষণ ভার। শহর জুড়ে পৃথিবীর অবিরাম ধারা বইছে, আর সেই বৃষ্টির ঝাপটায় শহরের বড় বড় অট্টালিকাগুলো যেন মাঝে মাঝে রহস্যময়ভাবে কেঁপে উঠছে। রাস্তার নিয়ন আলোগুলো ভেজা পিচের রাস্তায় এক অদ্ভুত মায়াবী প্রতিফলন তৈরি করছে। অভিজাত আবাসন স্বপ্নপুরের 10 তলায় নিজের ফ্ল্যাটের জানালার পাশে স্থির হয়ে দাঁড়িয়েছিল ঈশান। পেশায় সে একজন উচ্চপদস্থ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রজেক্টের কাজের চাপে গত কয়েকদিন ধরেই তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে। আজ ড্রয়িং রুমের এসির ঠান্ডা বাতাসটাও কেন জানি খুব গুমোট আর অস্বস্তিকর মনে হচ্ছে। ঈশান জানালার ভারী পর্দাটা টেনে দিয়ে সোফায় এসে বসল। তার চোখে ঘুম নেই, বরং এক ধরনের অজানা অস্থিরতা তাকে গত কয়েকদিন ধরে তিলে তিলে শেষ করে দিচ্ছে। বিশেষ করে এই আবাসনের লিফটে ওঠার সময় সে যা অনুভব করছে তা সে কাউকে বলতে পারছে না। তার মনে হচ্ছে লিফটের ভেতরে সে যখন একা থাকে তখন আসলে সে একা নয়, অদৃশ্য কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে। তার ঘাড়ের ওপর একটা বরফ শীতল নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই তার মোবাইল ফোনটি ভাইব্রেট করে উঠল। মেসেজটা পাঠিয়েছে তার বন্ধু এবং একই ফ্ল্যাটের বাসিন্দা জয়। ঈশান ফোনটা কানে তুলল। হ্যালো ঈশান, রুমে পৌঁছেছিস? হ্যাঁ হ্যাঁ জয়, এই তো এইমাত্র। কেন রে? শোন ঈশান, আজ রাতে আর একদম ঘর থেকে বের হোস না। কেন রে জয়, হয়েছে নাকি? ঈশান, বিশেষ করে লিফটের দিকে ভুলেও যাস না। জয়, কেন? লিফটে কি বাঘ এসেছে? না ঈশান, আমি মজা করছি না। আমি একটু আগে যা দেখেছি, আমার হাত পা এখনো কাঁপছে। জয়, আরে কি দেখেছিস সেটা তো বল। ঈশান, লিফটের আয়নায় আমার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। জয়, তুই বড্ড বেশি কল্পনা প্রবল। না ঈশান, ওটা আমাকে ডাকছিল। মকবুলকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই সাবধানে থাকিস। জয় ফোনটা কেটে দিল। ঈশান কিছুক্ষণ স্তব্ধ হয়ে অন্ধকার ড্রয়িং রুমে বসে রইল। তার কানের কাছে জয়ের আতঙ্কিত কণ্ঠস্বর বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। ঈশান ভাবল জয় হয়তো কোনো বড় ধরনের মানসিক চাপে আছে, কিন্তু মনের কোণায় একটা খচখচে ভয় তাকে স্থির হতে দিচ্ছে না। জানালার বাইরে বৃষ্টির শব্দটা এখন আরো জোরালো হয়েছে। ঝপঝপ করে জল পড়ার শব্দটা যেন কোনো এক অজানা বিপদের সংকেত দিচ্ছে। হঠাৎ সে খেয়াল করল তার ঘরের কলিং বেলটা বেজে উঠল। এই মাঝরাতে কে আসতে পারে?
সচরাচর এই ফ্ল্যাট বাড়িতে মাঝরাতে কেউ আর দরজায় কড়া নাড়ে না। ঈশান ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার আইহোল দিয়ে বাইরে তাকাতেই দেখলো করিডোরটা ঘুটঘুটে অন্ধকার। মেইন পাওয়ার চলে গেছে বোধহয়। শুধু করিডোরের এক প্রান্তের একটা ইমার্জেন্সি ছোট ব্যাকআপ লাইট টিম টিম করে জ্বলছে, কিন্তু করিডোরে কেউ নেই। ঈশান কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে বাইরে উকি দিল। করিডোরে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যা তাকে হাড় অবধি কাঁপিয়ে দিল। লিফটের দিক থেকে একটা যান্ত্রিক শব্দ ভেসে আসছে, টিং টিং টিং। লিফটটা 10 তলায় এসে থেমেছে। ঈশান নিজের টর্চটা হাতে নিয়ে ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের দরজাটা অর্ধেক খোলা অবস্থায় আটকে আছে, যেন কেউ ওটা ভেতর থেকে ধরে রেখেছে। ঈশান টর্চের তীব্র আলো লিফটের ভেতরে ফেলল। ভেতরে কেউ নেই, কিন্তু স্টিলের চকচকে দেয়ালে কিছু একটা কালো রঙের তরল দিয়ে লেখা। ঈশান কাছে গিয়ে পড়ার চেষ্টা করল। লিফটের দেয়ালে চটচটে কালো রক্তমাখা রং দিয়ে লেখা, 10 তলায় তোমার জন্য অপেক্ষা করছি। ঈশানের বুকটা ধক করে উঠল। নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো তার। কে? মকবুল? ফাজলামি বন্ধ করো, আমি কিন্তু পুলিশকে ফোন করছি। কোনো উত্তর নেই। চারপাশটা হঠাৎ করেই একদম নিস্তব্ধ হয়ে গেল। এমনকি বৃষ্টির শব্দটাও যেন বাইরের পৃথিবীতে থেমে গেছে। হঠাৎ এক অদৃশ্য জাদু বলে লিফটের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ঈশানের মনে হলো কেউ যেন তার কানের কাছে খুব ফিসফিস করে বলল, স্বাগত। লিফটটা নিজে নিজেই নামতে শুরু করলো। ঈশান করিডোরে একা দাঁড়িয়ে দেখলো লিফটের ডিসপ্লেতে নম্বরগুলো পাগলের মতো কমছে, 9, 5, 1। আর তারপর লিফটটা মাটির নিচে একদম অন্ধকার বেসমেন্টে গিয়ে থেমে গেল। হঠাৎ ভেতর থেকে নখ দিয়ে স্টিল ঘষার একটা তীক্ষ্ণ শব্দ এলো, যা ঈশানের মস্তিষ্কে আঘাত করলো। ঈশান ভয়ে করিডোরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। সে লিফটের বাটনে চাপ দিতে লাগলো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হঠাৎ লিফটের দরজার নিচ দিয়ে কালো চটচটে রক্ত ধীরে ধীরে গড়িয়ে করিডোরে আসতে শুরু করলো। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে উন্মাদের মতো সিঁড়ির দিকে দৌড় দিল। 10 তলা থেকে নিচে নামা অসম্ভব ভেবে সে ওপর দিকেই ছুটতে লাগলো। সিঁড়ির করিডোরে তার নিজের পায়ের শব্দই তাকে ভয় পাইয়ে দিচ্ছে। যখন সে 7 তলার ল্যান্ডিংয়ে পৌঁছালো, দেখলো সিঁড়ির মাঝখানে একজন মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরনে রক্তমাখা পুরনো ধাঁচের সাদা শাড়ি, লম্বা কালো চুলে তার মুখটা পুরোপুরি ঢাকা। মহিলার শরীর থেকে একটা তীব্র পচা গন্ধ আসছে। কে 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 আপনি? আমার সামনে থেকে সরুন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমাদের শান্তিতে থাকতে দিলে না কেন ঈশান? কেন এই বিল্ডিংটা আমার খবরের উপর তৈরি করলে? আমি এসবের কিছু জানি না, আমাকে দয়া করে যেতে দিন। যারা রাত 12টার পর এই লোহার খাঁচায় পা রাখে তারা আমাদেরই অংশ হয়ে যায়। তুমিও এখন আমাদের। আমি কালই এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, দয়া করে আমাকে মুক্তি দিন। আমি আর কোনোদিন এই শহরের ত্রিসীমানায় আসবো না। পালানোর পথ আর নেই ঈশান। 20 বছর আগে এই লিফটের অন্ধকার খাতে
পারে না। আপনি মিথ্যে বলছেন। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার শরীরটা দেখো ঈশান, আয়নায় কি নিজেকে দেখতে পাচ্ছ? ঈশান করিডোরের এক কোণায় থাকা মেহগিনি কাঠের ওপর লাগানো আয়নাটার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। সে নিজের কাঁপা কাঁপা হাতের দিকে দেখল। হাতগুলো আস্তে আস্তে ধোঁয়ার মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। দেয়ালের ওপাশের আলো তার হাতের আর শরীরের ভেতর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। সে যেন এক জ্যান্ত ছায়ায় পরিণত হচ্ছে। ঈশান চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো মানুষের শব্দ বের হলো না। বের হলো শুধু এক যান্ত্রিক গোঙানি। হঠাৎই এক বিশাল বিদ্যুতের ঝলকানি হলো পুরো শহর জুড়ে। মহিলাটি তার বরফ শীতল হাতটা বাড়িয়ে ঈশানের বুক স্পর্শ করলো। ঈশান অনুভব করলো তার সারা শরীরের উষ্ণতা কেড়ে নিচ্ছে কেউ। তার হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের মধ্যে জমাট বেঁধে পাথর হয়ে গেল। ঈশানের নিথর দেহটা পরদিন সকালে সিকিউরিটি ইনচার্জ লিফটের ভেতরে আবিষ্কার করলেন। তার চোখ দুটো খোলা ছিল, আর সেই চোখে জমা ছিল অপরিসীম বিভীষিকা। ঈশানের মৃত্যুর পর আবাসনে এক ভয়াবহ আতঙ্কের কালো ছায়া ছড়িয়ে পড়ল। পুলিশ এসে সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলো, কিন্তু সেই ফুটেজে যা দেখা গেল তা দেখে দুধে ইন্সপেক্টর সানিয়ালের কপালেও ঘাম দেখা দিল। ফুটেজে দেখা যাচ্ছে ঈশান লিফটে ওঠার পর থেকে একা নয়, তার পাশে এক লম্বা ছায়ামূর্তি অনবরত কথা বলে যাচ্ছে। যদিও ঈশান কাউকে দেখতে পাচ্ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো যখন লিফটের দরজা খুলল, তখন অদৃশ্য কেউ একজন ঈশানকে লিফট থেকে বের করে করিডোরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঈশানের আঙুলগুলো বাঁচার তাগিদে লিফটের স্টিলে আঁচড় কাটছে, কিন্তু সে নিজেই সেই মায়াবী শক্তির হাত থেকে রেহাই পাচ্ছে না। জয়ের বয়ান অনুযায়ী ঈশান মারা যাওয়ার আগে তাকে খুব অস্থির মনে হচ্ছিল। মকবুলের মৃতদেহ পাওয়া গেল তার 3 দিন পর, বেসমেন্টের ওই বিশাল জলের ট্যাঙ্কের ভেতরে। তারও হাত পাগুলো অস্বাভাবিকভাবে উল্টো দিকে মোচড়ানো ছিল। আবাসনের বাসিন্দারা ভয়ে একে একে ফ্ল্যাট ছাড়তে শুরু করলো। 10 তলার সেই ফ্ল্যাট এখন একাই দাঁড়িয়ে থাকে ভুতুড়ে নিস্তব্ধতায়। করিডোরে জমে থাকে পুরো ধুলোর আস্তরণ, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই ধুলোর ওপর মাঝে মাঝেই একজোড়া মানুষের খালি পায়ের ছাপ দেখা যায়। ছাপগুলো করিডোর থেকে শুরু হয়ে সরাসরি লিফটের দরজার সামনে গিয়ে শেষ হয়েছে। রাত বাড়লেই লিফটের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ কখনো পুরুষের, আবার কখনো মহিলার। যারা এখনো সেই আবাসনে রয়ে গেছেন তারা জানেন 10 তলার ওই লিফটটা এখন আর মানুষের যাতায়াতের জন্য নয়, ওটা এখন মৃত আত্মাদের বা ছায়াদের যাতায়াতের একমাত্র পথ। ঈশান এবং সেই সাদা শাড়ি পরা মহিলা এখন একসাথেই থাকে। তারা মাঝে মাঝে লিফটের আয়নায় নিজেদের মুখ দেখতে চায়, কিন্তু আয়নাটা এখন স্থায়ীভাবে অন্ধকার হয়ে গেছে। লিফটের দেয়ালে যে রক্তমাখা লেখাটা ছিল সেটা হাজারো চেষ্টা করেও মোছা যায়নি। যখনই কেউ ওটা মুছতে যায়, লেখাটা আরো তাজা আর গাঢ় হয়ে ওঠে। একসময় পুরো আবাসনটা
পরিত্যক্ত ঘোষিত হলো। কিন্তু লিফটের যান্ত্রিক যাতায়াত কোনোদিনও বন্ধ হলো না। আজও যদি কেউ সেই পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে রাত 12টার পর হেঁটে যায়, সে দেখতে পায় লিফটটা নিজে নিজেই ওঠানামা করছে। 10 তলায় গিয়ে লিফটটা একবার থামে, দরজা খোলে, কিন্তু কেউ বের হয় না। শুধু একটা শীতল হাওয়া করিডোর দিয়ে বয়ে যায়, যা পাশের গাছগুলোর পাতায় কাঁপন ধরিয়ে দেয়। মানুষ বলে ওটা ঈশানের অতৃপ্ত দীর্ঘশ্বাস। সে আজও মুক্তি পায়নি। সেই ছায়া তাকে বন্দি করে রেখেছে। লিফটের অন্ধকার গহ্বর থেকে কোনোদিনও কি কেউ মুক্তি পায়? হয়তো না, কারণ ছায়ারা কখনো একা থাকতে পছন্দ করে না। তারা সব সময় নতুন সঙ্গী খুঁজে বেড়ায়। রাত বাড়ছে, বাইরে বৃষ্টিও বাড়ছে, আর স্বপ্নপুরীর সেই অভিশপ্ত লিফট আবার নিচ থেকে ওপরে ওঠার প্রস্তুতি নিচ্ছে। হয়তো এবার অন্য কারোর কলিং বেল বাজবে, হয়তো অন্য কারো মোবাইলে জয়ের মতো কেউ শেষবারের মতো মেসেজ পাঠাবে, লিফটের দিকে ভুলেও যাস না। কিন্তু সময় যখন ফুরিয়ে আসে, তখন কোনো সাবধান বাণী কাজ করে না। ছায়ারা পথ আগলে দাঁড়ায়। তারা আপনাকে আপনারই ছায়া দিয়ে নিঃশব্দে হত্যা করে। লিফটের সেই শীতল অন্ধকার এখন আরও ঘনীভূত হচ্ছে। শহরটা ঘুমিয়ে আছে, কিন্তু লিফটটা জেগে আছে। 10 তলার ওই অন্ধকারে অপেক্ষা করছে একজোড়া জলজলে সাদা চোখ। ঈশান এখন লিফটের বাটনগুলো নিয়ন্ত্রণ করে। সে চায় না কেউ আর শান্তিতে থাকুক। যখনই লিফটের আয়নায় কোনো নতুন মুখ দেখা দেয়, ঈশানের ঠোঁটে ফুটে ওঠে এক বিভীষিকাময় হাসি। আপনি কি তৈরি সেই ছায়ার সাথে দেখা করতে? হয়তো পরবর্তী যান্ত্রিক শব্দটা আপনারই লিফটের দরজায় বাজবে। সাবধান, যখন দেখবেন লিফট আপনার তলায় এসে নিজে থেকেই থেমেছে, কিন্তু কেউ বেরোচ্ছে না, তখন জানবেন ছায়াটা আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। তো এই ছিল আজকের গল্প, লিফটের সেই ছায়া। গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।